নমস্কার, আমি সঞ্জীব হালদার। আপনারা দেখছেন খেলবাজ। খেলবাজের আজকের এপিসোডের অতিথি হলেন প্রখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস। স্মরণীয় ঘটনা তো অনেক, যেরকম টাটা ফুটবল একাডেমিতে সুযোগ পাওয়া, এটা তো একটা বসিরহাটের ওই গ্রাম থেকে টাটায় সুযোগ পাওয়া। ওই সুযোগ না পেলে তো আমি আর দীপেন্দু বিশ্বাস হতে পারতাম না। আর একটা বিষয় হচ্ছে মোহনবাগানের এগেনস্টে টিএফের হয়ে গোল, তারপরে আবার মোহনবাগানে সাইন করা, সেরকম অনেকগুলোই ব্যাপার আছে। দুঃখজনক ঘটনা যে 2003-04 সালে যখন জুনিয়র মারা যাওয়ার পরে, যখন মহিন্দ্রা ইউনাইটেডে ছিলাম, তখন ওই এসিজি একটু অ্যাবনর্মাল থাকায় বললো যে আর তুমি ফুটবল খেলতে পারবে না, আমরা খেলাতে পারবো না। ওটা খারাপ। ওই সময়টা কঠিন ছিল, কেন মাঠে প্র্যাকটিস করতে দিত না, মাঠে ঢুকতে দিত না, অনেক রকম সমস্যা ছিল মহিন্দ্রা। তো সেখান থেকে আমি চলে আসি এবং তার পরের বছর মোহনবাগান ক্লাবকে অনেক ধন্যবাদ দেবো যে মোহনবাগান ক্লাব আমাকে সাইন করায়, এবং বিশ্বজিৎ দা তখন কোচ ছিলেন মোহনবাগানে, এবং সেই সময়কার মোহনবাগান যারা ম্যানেজমেন্ট আমাকে খেলার জায়গায় আনে, এবং আমি সেবার আবার কলকাতা লিগে হাইয়েস্ট করার হয়ে আবার নিজের জায়গায় চলে আসি, এবং তার কিছুদিন পরে আবার ভারতীয় ন্যাশনাল টিমে আবার সুযোগ পাই। ফিরে আসা কঠিন এই জন্যে মনে হচ্ছিল, কারণটা হচ্ছে যে মহিন্দ্রা ইউনাইটেডে আমি মোহামেডানে তার আগের বছর অনেক ভালো খেলেছিলাম, ফেডারেশন কাপ ফাইনাল, ন্যাশনাল টিমে চান্স পাওয়া, এবং সেখান থেকে ডেভিড বুথ মহিন্দ্রার কোচ ছিলেন, এবং ডেভিড বুথ কোচ থাকার জন্যেই উনি আমায় ডেকেছিলেন, আমি গেছিলাম। এবং তারপর নাইম স্যার কোচ হলেন, এবং তারপর ওই জুনিয়রের ঘটনাটা হওয়ার পরে সারা দেশে একটা ইসিজি এই সব নানা রকম শুরু হলো, তখন সমস্যাটা হয়েছে। একদমই মোহনবাগান ক্লাব তখন ওই সুযোগ আমায় না দিলে তো আমি নিজেকে প্রমাণ করতে পারতাম না, এবং সেইটাই আবার 2005-এর পরে আবার ফিরে আসা। আর যদি 248টা গোল করে থাকি, তাহলে ওই দিনটার কথা মনে থাকবে সবসময়, কেন ওই সময় মোহনবাগান ক্লাব আমার পাশে ছিল, এবং আমার জীবনের প্রথম বড় ক্লাবও মোহনবাগান। আমি টাটা ফুটবল একাডেমি থেকে মোহনবাগানে সই করেছিলাম। কিন্তু তাছাড়াও ইস্টবেঙ্গল, আমি ভালো ফুটবল খেলেছি, ইস্টবেঙ্গলের থেকেও অনেক বেশি সম্মান পেয়েছি। আর বর্তমানে তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি প্রথমে এক্সিকিউটিভ মেম্বার হই, ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর থাকি, তারপরে টিমের সাথে থাকি, টিম ম্যানেজার, ফুটবল সেক্রেটারি। মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেক সম্মান দিয়েছে আমাকে। দেখো, দুটো ক্লাব, তিনটে ক্লাবেরই প্রচুর সমর্থক, আবেগ আলাদা। দুটো ক্লাবের জার্সি পরলে তোমায় জিততে হবে, তিনটে ক্লাবেরই। জেতা ছাড়া কোনো দাম নেই এই জার্সির, ম্যাচ জিততে হবে। একটু আলাদা, মোহনবাগানের একটু অন্যরকম, ইস্টবেঙ্গলের অন্যরকম, প্রতিটাই আলাদা, মোহামেডানের আলাদা, প্রতিটা জায়গার পরিবেশ আলাদা, কিন্তু মেন আসল থাকবে যে মাঠে নেবে জিততে হবে। না, আমি তিনটে ক্লাবেই তো খেলেছি, তিনটে ক্লাবেই সাবলীল, তিনটে ক্লাবের হয়েই যদি আমার গোল দেখো, ওই হরিপ্রসাদ দা আমায় এটা দিয়েছে, তাতে তিনটে ক্লাবের হয়েই প্রায় কাছাকাছি গোল আর কি। মোহনবাগানেরও একটু বেশি খেলেছিও, বেশি। ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগান তিনটে ক্লাবেরই গোল প্রায় কাছাকাছি সব। দেখো, এই সমর্থকের ব্যাপারটা, আমি বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক। ছোটোবেলার কথার থেকেও বেশি বলবো যেটা এখনকার কথা, যেহেতু মোহামেডান স্পোর্টিং ক্লাব আমাকে যে সম্মান দিয়েছে, যেভাবে আমাকে
দায়িত্ব দিয়েছে এবং বর্তমানে আমি মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সমর্থক। অবশ্যই মোহনবাগান ইজমলের প্রতি আমার অগাধ সম্মান, ভালোবাসা এবং অনেক অনেক রেসপেক্ট দুটো ক্লাবের প্রতি আছে, কেন তিনটে ক্লাবের জার্সি পরে খেলেছি, 10 নম্বর জার্সি পরে খেলেছি। সেই সিদ্ধান্ত নেওয়ার আমার মা বাবা আমার পাশে ছিলেন তখন, তাই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কঠিন কেন, তখন আমি অনেক জায়গায় চাকরি পেয়েও ছিলাম, কিন্তু ওই সময় ন্যাশনাল টিমে ছিলাম। নাইম স্যার বললেন যে তুই চাকরি করলে ন্যাশনাল টিম মাঠে আসবি, খেলবি কী করে, এরকম অনেক বিষয় ছিল, তা একটা রিস্ক আমরা নিয়েছিলাম। এটা আমার মা বাবা আমার পাশে ছিল, পরে আমার স্ত্রী পাশে ছিল। কারণ আমার মনে হয় আমাদেরকে খেলোয়াড়দের আরও বেশি সুযোগ দিতে হবে স্ট্রাইকার পজিশানে, কেন স্ট্রাইকার পজিশন এমন একটা পজিশান যেখানে খেলোয়াড়কে সুযোগ না দিলে সে একদিনেই হিরো হবে, এটা কঠিন। স্ট্রাইকারের ধরো একটা যে ম্যাচে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু একটা স্ট্রাইকারকে 10 মিনিটের মধ্যে সেখানে গোল করতে হবে, অন্যদের কী হলো দেখার ব্যাপার নেই। সেখানে স্ট্রাইকারদের সুযোগ দিতে হবে যারা, আর বাঙালি স্ট্রাইকারদেরও আরও বেশি মনোযোগ দিতে হবে, গোল করতে হবে, আসল তো গোল স্ট্রাইকার। তাদের পরামর্শ আমি নিজে শিশির ঘোষকে দেখে বড় হয়েছি, সামনে দেখে শিশিরদার সব কিছু ফলো করতাম, মাদুলিটাও এখনও ফলো করি। শিশিরদাকে দেখে শিখেছি, যেটা চেষ্টা করতাম শিশিরদার মতো হেড করার, শিশিরদার যে লড়াই ছিল সেটা করার। আর ছোটোবেলায় হাবিব স্যারের কাছে কোচিং নিয়েছিলাম, সেহেতু হাবিব স্যার, পিকে স্যার মতো লোকেদের সান্নিধ্য পেয়েছিলাম, রঞ্জন স্যার, সেখানে মানে সেই জায়গাটা আগামী দিনে কাজে লেগেছে। আর শেষ বছরটা আমি মোহামেডানেই খেলেছিলাম, মোহামেডান টিমের সাথে ছিলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাব আমাকে সেই সম্মান দিয়েছিল, টিমের টেকনিক্যাল ডিরেক্টর করে, পরে ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার করে, তারপরে ক্লাবই আমাকে, ক্লাবের যারা দায়িত্বে আছেন তারা আমাকে ফুটবল সেক্রেটারি করেন, টিম ম্যানেজারও ছিলাম। দেখো, এটা পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে একটা কঠিন সময়। এর আগেও মোহামেডান স্পোর্টিংয়ের অনেক কঠিন সময় ছিল, সেখান থেকে মোহামেডান স্পোর্টিং আই লিগ সেকেন্ড ডিভিশন, আই লিগ জিতে আইএসএলে এসেছিলো। এখনও এই জায়গা থেকে আশা করবো আর কয়েকদিনের মধ্যে আমরা আমাদের জায়গায় আবার ভালো জায়গায় চলে আসবো। আমি ঠিক ছিল, আমার বাড়ির লোকের পরামর্শ নিয়ে আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম এবং আমার মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত। আগামী দিনে আমরা সুযোগ পেলে রাজনীতি করব। আকাল তৈরি হওয়ার কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমার মনে হয়েছে অনেক বেশি বাঙালি ফুটবলার অনেক বেশি মানে এই যে রাজ্যের ছোট ছোট খেলায় তারা অনেক বেশি কনসেন্ট্রেট করেছে, যেখানে আমাদের সময় আমরা ওই খেলাটা খেলতাম না, মানে খেলতে বারণ করতো আমাদের কোচেরা। কিন্তু এখন এমন পরিস্থিতি, এমন অর্থের একটা ব্যাপার আছে, সেই জায়গাটায় একটা আমার মনে হয় বাংলার কলকাতা লিগ তো 3 থেকে 3.5 মাস হয়, তারপরে ওই খেলোয়াড়রা ওই খেলাতেই ব্যস্ত থাকে, সেইটা একটা আমার মনে হয় বড় সমস্যা। দোষ দেওয়াও যাবে না, সেখানে তারা আর্থিকভাবে অনেকটা বেশি শক্তিশালী হয় ওই খেলাটা খেলে। এবার এটা তো কী বলবো, এটা পরিবেশের সাথে কিছু করার নেই। বড় ক্লাব কি করবে এখানে? আমি দীপেন্দু বিশ্বাস যদি একটা কলকাতা লিগের টিমে সাইন করে 3 বছরে যদি আমি 40,000 টাকা পাই, আর আমি প্রতি শনিবার যদি 40,000 টাকা পাই, তাহলে আমি তো ওই যেটা শনি রোববার পাই ওটাতেই যাব, তাই না? এখানে কিছু করার নেই। এটা সেই তার মধ্যে থেকেও তো খেলোয়াড় উঠে আসছে, তার মধ্যে থেকে প্রীতম কোটাল,
আমাদের সুভাশিস এরা উঠে এসছে। তো এটা সময়ের সাথে মোবাইল এখন সবার সঙ্গী, আর ছোটো বাচ্চারও মোবাইল সঙ্গী। সেখানে মোবাইল অনেক রাত অবধি অনেক খেলোয়াড়রা মোবাইল দেখে, পরের দিন সকালে উঠে প্র্যাকটিস যাওয়া একটা সমস্যা হয়, অনেক রকম সমস্যা আছে, কিন্তু এটা তো সাথেই, কিছু করার নেই। বাংলা তো পরপর ন্যাশনালে এত ভালো রেজাল্ট করছে, আন্ডার-16 জিতেছে, আগের দিন গৌতম ঘোষের কোচিংয়ে একটা জিতলো, তার আগে ফাল্গুনের কোচিংয়ে জিতলো, সন্তোষ ট্রফি বাংলা জিতেছে। তাহলে তো বাংলায় খেলোয়াড় আছে, তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করলে আমার মনে হয়, আমরা যেরকম অনেক বাঙালি ছেলেদের নিয়েছি, এবার আইএসএল হলে আমাদের অনেক বাঙালি ছেলে আমাদের টিমে খেলবে। দেখা যাক সেখান থেকে কটা প্লেয়ার উঠতে পারলে আর ভালো হবে। আমি যেহেতু মডার্ন স্পোর্টিং ক্লাবের ফুটবল সেক্রেটারি এবং টিমের ম্যানেজার, কিন্তু আমার পক্ষে এটা বলাটা এখন কঠিন। তখন হলে নিশ্চয়ই বলবো, আশা করছি বেরিয়ে যাবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার একটা দিশা দেখাবে খুব তাড়াতাড়ি, যেখান থেকে আগামী দিনে, কেন এটা তো ভারতবর্ষ ফুটবলের সব খেলোয়াড়রা দেখলাম গতকাল সবাই এআইএফএফকে চিঠি করেছে, সব টিমের খেলোয়াড়রা, যে আমরা উদ্বিগ্ন, আমাদের লিগ কবে শুরু হবে। তো আশা করি সমস্যার সমাধান হয়েই যাবে, কেন এটা ভারতবর্ষের 1 নম্বর লিগ, সারা পৃথিবীর লিগ শুরু হয়ে গেছে, সেখানে আশা করব এটাও খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আমি চাইবো ইস্টবেঙ্গল যেন সুপার কাপ চ্যাম্পিয়ন, কারণ যেহেতু বাংলার একটা মাত্র টিম ইস্টবেঙ্গলই এখন এখানে টিকে আছে, এবং ইস্টবেঙ্গল যে ফুটবল খেলেছে, আশা করব ইস্টবেঙ্গল এর আগেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, তো আশা করব ইস্টবেঙ্গল এবার চ্যাম্পিয়ন হবে। ইস্টবেঙ্গল টেকনিক্যালি ইস্টবেঙ্গলের গত বছরের যে সমস্যাটা ছিল সাইড ব্যাক, সেই সমস্যা এবছর অনেকটা মিটে গেছে। ইস্টবেঙ্গলের মিডফিল্ড ফরওয়ার্ড লাইন আগের থেকে অনেক বেশি শক্তিশালী, বিশেষ করে মিগুয়েল অনেক ভালো ফুটবল খেলছে, সিবলে বলে যে স্টপার সে ভালো ফুটবল খেলছে, এবং তার সাথে মহেশরাও ভালো খেলছে। সেই জায়গায় ইস্টবেঙ্গল একটা ব্যালেন্স টিম, ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকে খেলবাজ এইটুকুই, আবার নিয়ে আসবো নতুন অতিথিকে নিয়ে, নতুন এপিসোড নিয়ে। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন। নমস্কার।